প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো বিএসবি ক্যামব্রিয়ান টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে বিএসবি ক্যামব্রিয়ান টেলিপ্রেসক্রিপশন চ্যানেল আর একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, এই মাস অর্থাৎ নভেম্বর মাস হচ্ছে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস। এই মাসটিতে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য বিষয়ে যারা জড়িত এবং বিভিন্ন চিকিৎসা কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের সবাই এই মাসটিকে গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। আজকে আমরা ফুসফুস ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো এবং এ সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন ডাক্তার দবিরউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিরেক্টর ক্লিনিক্যাল অপারেশনস, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। এবং তারপরে রয়েছেন রেডিয়েশন অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ, অর্থাৎ যারা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করে থাকেন ক্যান্সারের, সেরকম একজন বিশেষজ্ঞ ডাক্তার অয়ন বসু। এবং ডাক্তার অয়ন বসু ইতিপূর্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে সিনিয়রিস্ট হিসেবে কাজ করেছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন এবং কিছুক্ষণের মধ্যেই টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন, যে নাম্বারগুলোতে ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। আমি ডাক্তার দবিরউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পাশাপাশি আমি জানি যে আপনি ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, একজন অ্যাক্টিভিস্ট, এবং ইউনাইটেড হাসপাতালে সাম্প্রতিককালে কাজ শুরু করেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস, এই নভেম্বর মাস, এই মাসে আপনার হাসপাতাল থেকে ক্যান্সারের বা ফুসফুস ক্যান্সারের সচেতনতামূলক কি ধরনের কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ফুসফুস ক্যান্সার অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি। যত রকমের ক্যান্সার আমাদের শরীরে হয়ে থাকে, ফুসফুসকে বলা হয় অত্যন্ত ক্যান্সারের জন্য ফুসফুস ক্যান্সার হচ্ছে কিলার ক্যান্সার। সবচেয়ে বেশি মারাত্মক ব্যাধি হিসেবে মৃত্যুজনিত কারণ এই ফুসফুস ক্যান্সারই হয়ে থাকে। আমরা জানি আমাদের দেশে সঠিক কোনো পরিসংখ্যান কিন্তু নেই ক্যান্সারের। তারপরেও বিভিন্ন জার্নাল, পেপার এবং বিভিন্ন হাসপাতালের স্ট্যাটিস্টিক্স থেকে আমরা জানতে পেরেছি প্রতি বছরই প্রায় 2 লাখ করে ক্যান্সার রোগী বাড়ছে, যার 30% হচ্ছে আমাদের লাং ক্যান্সারের রোগী। অর্থাৎ ফুসফুস ক্যান্সারে। বিষয়টি এত গুরুত্বপূর্ণ। আমরা জানি ক্যান্সারের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু আমরা যদি সাধারণভাবে মানুষদেরকে বুঝাতে পারি আপনি ধূমপান করবেন না, ধূমপান থেকে বিরত থাকলে শতকরা 90% ক্যান্সার, ফুসফুস ক্যান্সার নিবারণ করা সম্ভব। এই যে একটা সহজ সত্যি মেসেজ, অর্থাৎ এই জিনিসটা জানানোর জন্যই আমাদের সব উদ্যোগগুলো আমরা নিয়ে থাকি। এবং আশার কথা যে আমরা এতদিন যাবৎ কাজ করে আমাদের দেশেও অনেকটা আমরা অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। এবং ইউনাইটেড হাসপাতালের তরফ থেকে যেটা আমরা বলতে চাই, আমরা সবসময় কিছু কাজ করে আসছি যেটা আমাদের সোশ্যাল কমিটমেন্ট থেকে জনগণের জন্য। আমরা গত মাসে ছিল আমাদের স্তন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, সেখানে আমরা প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি। এ মাসেও নভেম্বর মাসে আমরা 23শে নভেম্বর আমরা একটা বড় সেমিনার করতে যাচ্ছি আমাদের ইউনাইটেড হাসপাতালে, যেখানে আমরা আপডেটেড ইনফরমেশন রিগার্ডিং লাং ক্যান্সার আমরা দেখাবো এবং বোঝাবো জনগণকে যে আসলে আমাদের এই রোগ থেকে প্রতিহত করতে হলে কিভাবে আমাদের কাজ করে যেতে হবে। এবং আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেক সময় অনেক অবহেলা করে থাকি, সহজে ডাক্তারের কাছে যেতে চাচ্ছি না অলসতা বশত অথবা ভয়ের কারণে। কিন্তু একটা জিনিস সত্যি যে ক্যান্সার যেটা ঘাতক ব্যাধি বলা হয়, কিন্তু এটা কিন্তু আজকাল অনেকটাই নিরাময়যোগ্য যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। সেটাই তো। আপনার কথা ধরে আমি ডক্টর অয়ন বসু আপনার কাছে জানতে চাইবো যে আর্লি ডিটেকশনের প্রশ্ন যখন আসে তখন স্বাভাবিকভাবে আসে যে রোগী কি ধরনের উপসর্গ নিয়ে আসে, রোগী নিজে কিভাবে বুঝতে পারবে যে এই ধরনের উপসর্গ হলে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। আর একটা জিনিস হলো যে এর কারণগুলো কি? ধূমপান তো একমাত্র কারণ নিশ্চয়ই না, আরো কিছু কারণ আছে। তো আপনি যদি এই কারণ এবং কি ধরনের উপসর্গ নিয়ে রোগীদের প্রেজেন্টেশনটা হয় আপনি যদি একটু বলেন। থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চেন। আমাদের মডার্ন মেডিকেল লিটারেচার যেটা বলে যে সামগ্রিকভাবে যদি লাং ক্যান্সারের কথা দেখা হয় তার প্রায় 90%ই কিন্তু তামাক সেবনের জন্য, এখন সেটা ধূমপানের ক্ষেত্রেই বেশিরভাগ, কিন্তু তাছাড়া অন্যান্য ফর্মে তামাক সেবনের জন্য কিন্তু দে আর রেসপন্সিবল ফর লাং ম্যালিগনেন্সিস বা ফুসফুসের ক্যান্সারের জন্য।
এছাড়াও আরো কিছু আইডেন্টিফাইড কারণ অবশ্যই আছে, তার মধ্যে কিছু কিছু কেমিক্যালস আছে যেরকম বেনজিন বেসড ডাই, বা যারা কোল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা আর্সেনিক জাতীয় ডাই নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু ইন্ডাস্ট্রিয়াল বা অকুপেশনাল এক্সপোজারের জন্য কিছু লাং ক্যান্সার আইডেন্টিফাইড আছে। এছাড়াও কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে যেরকম P53 জিনের মিউটেশনের জন্য, সেটা অবশ্য সামগ্রিকভাবে শুধুমাত্র লাং ক্যান্সারই নয়, নানা রকমের ক্যান্সারের জন্যই সেটা। আপনার কাছে শুনবো বিষয়গুলো। তো একজন দর্শক যেহেতু লাইনে আছেন, আমি একটা ফোনটা নিই প্লিজ। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ডাক্তার দবিরের সাথে একটু কথা। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। জি দবির ভাই, সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন বলছিলাম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আপনার প্রশ্ন বলুন। জি ভালো আছেন? জি দর্শক আপনার প্রশ্ন বলুন। জি আমার প্রশ্ন হলো, দবির সাহেব আগে সচেতনতামূলক ক্যান্সারের উপরে অনেক সেমিনার, সিম্পোজিয়াম এগুলিতে অংশগ্রহণ করতেন এবং এটা অর্গানাইজ করতেন। সম্প্রতি উনি ইউনাইটেড হসপিটালে জয়েন করার পর এই দিকটা উনি দেখবেন কিনা? জি 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 দর্শক, আপনি দেখছেন যে উনি এই ক্যান্সার সচেতনতামূলক যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে, তো এটাতে উনি অংশগ্রহণ করেছেন এবং জনগণকে ওনার বার্তা পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় এটাও তো ওনার এই কার্যক্রমের একটা অংশ। তো ডাক্তার অয়ন বসু, আপনি বলছিলেন যে কারণগুলো, তো আপনারা যে চিকিৎসা করেন, আমরা জানি যে আপনি টাটা মেমোরিয়ালে ছিলেন, তো আমাদের দেশেও তো আপনি এখন চিকিৎসা করছেন। তো ক্যান্সার চিকিৎসা যেটা আসে একটা বিষয়, সবসময় রোগীরা চায় যে একটা বিশ্বমানের চিকিৎসা, একটা সমন্বিত চিকিৎসা, কারণ একটা ডিপার্টমেন্ট কিন্তু ক্যান্সারের চিকিৎসা করতে পারে না। এখানে রেডিওথেরাপি থাকে, কেমোথেরাপি থাকে, সার্জারি বিষয় থাকে। তো আপনি কি মনে করেন যে ইউনাইটেড হাসপাতালে আপনারা একটা সমন্বিত এবং বিশ্বমানের চিকিৎসা দিতে পারছেন, এবং কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? হ্যাঁ, অতি অবশ্যই। আমরা ইউনাইটেড হসপিটালে প্রায় 1 বছর হলো ক্যান্সারের চিকিৎসা করছি। অনকোলজি ডিপার্টমেন্টটা শুধু ডিপার্টমেন্ট হিসেবে নয়, আমরা একটা কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার হিসেবে এটাকে গড়ে তোলার চেষ্টা করছি। এখানে একজন পেশেন্টের ইনিশিয়ালি যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, কিছু ক্লিনিক্যাল সিমটমসের ভিত্তিতে এবং কিছু ইনিশিয়াল টেস্ট যেরকম FNAC বা বায়োপসির ভিত্তিতে তার ডায়াগনোসিস সাধারণত হয়ে থাকে। সেই অবস্থায় যখন পেশেন্ট থাকেন তখন তিনি জেনারেলি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ে বেরোন বিভিন্ন রকমের চিকিৎসা টেস্ট ইত্যাদি করার জন্য। আমাদের অ্যাপ্রোচটা একটু আলাদা। আমরা গোড়া থেকেই একটা সিঙ্গেল রুফের আন্ডারে, আপনার যদি একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে আনফরচুনেটলি, সেক্ষেত্রে আপনি সমস্ত রকমের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, স্টেজিং ইনভেস্টিগেশন, চিকিৎসার জন্য যে কম্পোনেন্ট, যেরকম আপনি যেটা বলছেন ভেরি কারেক্টলি, যে ক্যান্সারের চিকিৎসার জন্য যে কোনো একটা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে হয় না, জেনারেলি মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের দরকার পড়ে, এফেক্টিভ সার্জারি প্রয়োজন পড়ে, রেডিওথেরাপির প্রয়োজন পড়ে, কেমোথেরাপির প্রয়োজন পড়ে, কোনো ক্ষেত্রে আনট্রিটেবল ক্যান্সারের জন্য পেইন আর প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন পড়ে। আমরা সমস্ত জিনিসটাকেই কিন্তু একটা সিঙ্গেল রুফের আন্ডারে এনেছি। নির্দিষ্ট বিশেষজ্ঞরা আছেন, স্টেট অফ দি আর্ট ইকুইপমেন্ট আছে। 1 বছর হয়ে গেল প্রায় আমরা চেষ্টা করছি। আমার মনে হয় এখানকার অবস্থানটা কি, আমি বলবো আমরা বিশ্বমানের চিকিৎসা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আই উড সে আমরা যথেষ্ট সফল। 1 বছরের নিরিখে বলতে গেলে আমরা যথেষ্ট সফল। তো আরেকটা জিনিস আপনার কাছে যে আপনারা যে বলে থাকেন রেডিওথেরাপির চিকিৎসা বা কেমোথেরাপির চিকিৎসা, তো এটা রোগীদের জন্য একটু যদি বুঝিয়ে বলেন, যে অনেকে কিন্তু রোগীরা কনফিউজড হন, বুঝতে পারেন না যে বলেছেন রেডিওথেরাপি নিতে, আবার অনেক সময় আপনারাই বলেন যে আগে রেডিওথেরাপি নিয়ে নেন, পরে সার্জারি, পরে কেমোথেরাপি। আসলে এই বিষয়গুলি কি, কেন, কোনটা কিভাবে প্রয়োগ করে থাকেন? আসলে কম্প্রিহেনসিভ ক্যান্সার কিন্তু সর্দি কাশি জ্বরের মতো রোগ নয়। এটা ক্যান্সারের চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার প্রয়োজন পড়ে। কোনো একটা চিকিৎসা পদ্ধতি সাধারণত, আনলেস ইট ইজ ভেরি আর্লি স্টেজ, ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ ক্যান্সারকে নিরাময় করার জন্য কিন্তু যথেষ্ট নয়। সেক্ষেত্রে স্টেজের উপর নির্ভর করে, নির্দিষ্ট ডায়াগনোসিস এবং প্যাথোলজিক্যাল টাইপের উপর নির্ভর করে, নির্দিষ্ট ক্যান্সার এবং স্টেজের উপর ভিত্তি করে দেয়ার আর স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, যেগুলির ভিত্তিতে কোনোটার ক্ষেত্রে হয়তো আগে সার্জারি করে পরে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির প্রয়োজন পড়তে পারে, কোনোটার ক্ষেত্রে হয়তো সার্জারির কোনো প্রয়োজন নাই, কেমো রেডিয়েশন দিয়ে চিকিৎসা করা হতে পারে, কোনোটার ক্ষেত্রে কেবলমাত্র রেডিওথেরাপি দিয়ে কিউরেটিভ ট্রিটমেন্ট করা সম্ভব। তো সেটা একমাত্র ট্রেন্ড অনকোলজিস্ট যারা আছেন তারা এই নির্দিষ্ট প্রোটোকল ফলো করে ডিজিজ, তার লোকেশন, তার স্টেজ, তার ডায়াগনোসিস অনুযায়ী নির্ধারণ করে। ক্যান্সার চিকিৎসা তো আসলে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রোটোকল দেয়া আছে, ট্রিটমেন্ট প্ল্যান কি হওয়া উচিত। তো সেই জন্য হয়তো বা রোগীর স্টেজ অনুযায়ী রোগীর চিকিৎসার ধরনটাও চেঞ্জ হয়ে যায়, এবং যে কারণে হয়তো রোগীরা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারেন না যে কারো রেডিওথেরাপি কেন আগে, কারো পরে, এই বিষয়গুলো এই ধরনের হয়তো। কিন্তু আসলে আমার মনে হয় যে আপনারা যদি আন্তর্জাতিক যে প্রোটোকল আছে সেটা অনুসরণ করলে আমার মনে হয় যে এই কনফিউশনটা রোগীরাও বুঝবে, আপনারাও বুঝে দিবেন। ইন্টারন্যাশনাল গাইডলাইন্স अवेलेबल, ইনফ্যাক্ট ইন্টারনেটেও ওয়াইডলি अवेलेबल, ফ্রিলি আপনারাও দেখে নিতে পারেন চাইলে। অ্যাবসলিউটলি, nccn.org ওয়েবসাইটে পাওয়া যায় ইনফ্যাক্ট ন্যাশনাল কম্প্রিহেনসিভ ক্যান্সার নেটওয়ার্কের গাইডলাইন্স, এবং সেটা সকলেই অ্যাক্সেস করতে পারেন। তার থেকে নির্দিষ্ট স্টেজ অনুযায়ী ডায়াগনোসিস অনুযায়ী কি চিকিৎসা রোগীরা নিজেরাও জানতে পারবেন সেটা। তো আমাদের একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি নাদির হোসেন বলছি উত্তরা থেকে। জি বলুন, প্রশ্ন বলুন।
জি, আমার প্রশ্ন হইলো আপনাদের ইউনাইটেড হসপিটালে প্রোস্টেট ক্যান্সারের উপর কি ট্রিটমেন্ট আছে, এটা একটু দবির স্যার যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আপনার কাছে সরাসরি প্রশ্ন। সরাসরি প্রশ্ন, কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমার পাশে আছেন। জি। বাট আমরা বলতে পারি না, ফ্যাসিলিটি সম্পর্কে জানতে চাচ্ছি যে ফ্যাসিলিটির সম্বন্ধে আমরা এটা বলি যে প্রোস্টেট ক্যান্সার সাধারণত একটু অ্যাডাল্ট এইজের ডিজিজ, অর্থাৎ মেল পুরুষদের সাধারণত হয়ে থাকে। সেটা হওয়ার পরে সাধারণত 50 থেকে 60 বছর বা 60-এর ঊর্ধ্বের যেটা হয়ে থাকে। এই প্রোস্টেট ক্যান্সারটা অনেকটা হিডেন থাকে, সহজে এটার বাইরে প্রকাশটা পায় না। সিমটমস গুলো অনেক অ্যাডভান্স হয়ে গেলে তখন আসে, কিন্তু এটা কিন্তু অনেকটাই কিউরেবল। কিন্তু যখন উপসর্গ হয় তো বিভিন্ন টেস্টগুলো করানো হয় আমাদের এখানে, পিএসএ টেস্ট থেকে শুরু করে। আমরা লেটেস্ট যে কথাটা বলতে যাচ্ছি আমি, আমাদের পেইড বেস যে স্ক্যানিংটা এখানে এসছে এখন বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম। আমরা দেখেন শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার কোষ থাকুক না কেন, এটা ডিটেক্ট করার জন্য আমরা আগে যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করতাম, আল্ট্রাসাউন্ড করে নিতাম, আমরা এফএনএসি করতাম, অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের বেলা আমরা ম্যামোগ্রাফি করতাম। কিন্তু এখন পেইড বেসড স্ক্যানিংটা হওয়ার জন্য অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থাতে যদি থাকে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। সেটা হচ্ছে ইভেন 4 মিলিমিটারও যদি হয় সেটা আমরা ডিটেক্ট করতে পারি পেইড বেস। এবং অ্যাকর্ডিং টু দা ডায়াগনোসিস আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানিংটাও সেখান থেকে করতে পারি। মানে আমাদের এই ফ্যাসিলিটিটা আমাদের দেশে এসছে এখন, মানে ইউনাইটেড হাসপাতালে পেট স্ক্যানের সুবিধাটা আছে। সরি, আপনাকে ইন্টারাপ্ট করলাম বিকজ ইটস ক্লিনিক্যাল কোয়েশ্চেন। আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে যেহেতু অলদো উই আর ডিসকাসিং লাং ক্যান্সার, উনি প্রস্টেট ক্যান্সার সম্বন্ধে প্রশ্ন করলেন, তাই বলি যে সামগ্রিকভাবে বলতে গেলে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিক্যাল প্রস্টেটেক্টমি একটা সার্জিক্যাল যদি আর্লি স্টেজে থাকে তাহলে করা সম্ভব, এবং যদি রিলেটিভলি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সেক্ষেত্রে রেডিওথেরাপিটাই মূল চিকিৎসা। এখানে একটা জিনিস বলি যে আগেকার দিনে যে রেডিওথেরাপি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হতো, 3D CRT, 3D কনফর্ম রেডিওথেরাপি পর্যন্ত, তাতে করে একটা নির্দিষ্ট মানের পরে কিন্তু রেডিয়েশন ডোজ আর বাড়ানো যেত না। তার কারণ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক প্রক্সিমিটিতে, খুব কাছাকাছির মধ্যে ইউরিনারি ব্ল্যাডার এবং রেকটাম থাকার দরুন যদি খুব টাইট মার্জিন দিয়ে এবং সেই জায়গাগুলির ডোজগুলিকে লিমিট করে না চিকিৎসা করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে যেটা সমস্যা হতো যে প্রস্টেট গ্ল্যান্ডের চিকিৎসার জন্য আমরা জানলেও একটা নির্দিষ্ট ডোজের বেশি ডেলিভার করতে পারতাম না, এবং সেক্ষেত্রে সাকসেস রেটস ওয়ার লোয়ার। এখনকার মডার্ন যে রেডিওথেরাপি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি, বা আমরা এখন র্যাপিডাক করে থাকি, যেটা আমরা ইনফ্যাক্ট বাংলাদেশে প্রথম র্যাপিডাক নিয়ে এসেছি এবং একমাত্র আমরাই এখন র্যাপিডাক করছি, এটাতে ইন্টারন্যাশনাল মাত্রায় যে রেডিয়েশন ডোজ ডেলিভার করা হয় প্রস্টেট ক্যান্সারকে পুরোপুরি নির্মূল করার জন্য, বিশেষ করে প্রস্টেটের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য, কারণ প্রস্টেট ইজ এ স্লো গ্রোয়িং টিউমার এবং সেটাকে পুরোপুরি নির্মূল করার জন্য অনেক বেশি রেডিয়েশন ডোজের প্রয়োজন পড়ে। সেটা র্যাপিডাকের ক্ষেত্রে সাকসেসফুলি দেওয়া সম্ভব, মিনিমাইজিং সাইড এফেক্টস টু দ্য সারাউন্ডিং ক্রিটিক্যাল স্ট্রাকচারস। তো এই টেকনিকটা আসার জন্য প্রস্টেট ক্যান্সার পেশেন্টকে কিন্তু সাকসেসফুলি ট্রিট করতে পারার এবং সম্পূর্ণভাবে টিউমার নির্মূল করার ক্ষমতা এখন আগের থেকে অনেক বেশি। আচ্ছা, আপনার কাছে থাকি আমি আরেকটা প্রশ্ন জানতে চাই। ডক্টর দবির বললেন যে পেট স্ক্যান এসেছে ইউনাইটেড হাসপাতালে, তো আপনি যদি বলেন যে ক্যান্সার নির্ণয়ে মানে পেট স্ক্যানের ভূমিকা কতটুকু, মানে আপনারা কতটুকু অ্যাডভান্টেজ নিতে পারেন এখান থেকে? পেট সিটির ক্যান্সার চিকিৎসার মধ্যে সামগ্রিকভাবে রোল অপরিসীম, তার প্রয়োজনীয়তা অপরিসীম। পেট সিটি বিভিন্ন স্টেজ, পেট সিটি কখনো হিস্টোপ্যাথোলজির বিকল্প নয়। হ্যাঁ, মানে প্যাথোলজিক্যাল, অবশ্যই প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস অফ ক্যান্সার ইজ মাস্ট ফর স্টার্টিং ট্রিটমেন্ট, সুতরাং পেট সিটি তার বিকল্প নয়। কিন্তু পেট সিটির রোল হচ্ছে আপনার যদি একটা এফএনএসি প্রোভেন ম্যালিগন্যান্সি বা একটা বায়োপসি প্রোভেন ম্যালিগন্যান্সি থাকে, সেটা শরীরের কতটা জায়গা জুড়ে রয়েছে স্টেজ, তার উপরে কিন্তু নির্ভর করে চিকিৎসা, কোন চিকিৎসাটা সঠিক, যেটা অ্যাজ আই সেড দেয়ার আর স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, এবং সেটার চিকিৎসার উদ্দেশ্যটাও ইনফ্যাক্ট, মানে কি উদ্দেশ্যে আপনি ট্রিট করছেন, ওয়েদার পেশেন্ট কিউরেটিভ কিনা, মানে তাকে পুরোপুরি ক্যান্সার নির্মূল করা সম্ভব হবে কিনা, না তার আয়ু বাড়াবার জন্য আপনি কিছুটা তাকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র চিকিৎসা করছেন সেটা। আচ্ছা, চিকিৎসা চলাকালীন পেট সিটির রোল হচ্ছে সেই পেট এক্স্যাক্টলি আমাদের আইডেন্টিফাই করতে হেল্প করে যে শরীরের ভিতরে যে র্যাপিডলি মাল্টিপ্লাইং সেল, সেটা শরীরের ঠিক কোন কোন জায়গায় অবস্থিত আছে, মানে এক্স্যাক্টলি অবস্থানটা বোঝা যায়। অ্যাবসলিউটলি, শুধুমাত্র সিটি স্ক্যানের ভিত্তিতে সেটা সবসময় আইডেন্টিফাই করা সম্ভব নয়। এটা বায়োলজিক্যাল ইমেজিং, এটা দেখাতে পারে শরীরের ভিতরে কোন কোন জায়গায় ম্যালিগন্যান্ট সেলের কনসেন্ট্রেশন, গতিবিধি কি বোঝা যায় নাকি, যেটা ভবিষ্যতে মেটাস্টেসিস হবে কিনা? না, সেটা আইডেন্টিফাই করা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে আনডায়াগনোজড মেটাস্টেটিক ডিজিজ যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না সিটিতে, সেটা বুঝতে পারাটাও তো একটা বড় ব্যাপার। অ্যাবসলিউটলি, হ্যাঁ সেটা। তো আরেকজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে আবার আলোচনা আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, শুনছি। আমি বলছি তো এখন যে অনুষ্ঠান আছে ওরা আমি দেখতে পাচ্ছি, এখন মানে আমার শুনতে হলে একটু গলার মধ্যে কাশি আছে, ওই জন্য। জি, হ্যালো, আমরা লাইনটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা ডাক্তার দবির, আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আপনি ক্যান্সার নিয়ে কাজ করেন, ক্যান্সার যে সচেতনতা নিয়ে কাজ করেন, তো এই যে ফুসফুসের ক্যান্সার যদি হয় বা
হয়েছে কিনা এটা সন্দেহ করলে একজন লোকের কি ধরনের উপসর্গ হলে সেটা নিয়ে মানে সচেতন হবে যে আমার ক্যান্সার হলো কিনা, এই প্রশ্নটা কেন কখন আসবে, কি ধরনের উপসর্গ হলে? আচ্ছা, এই খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ফুসফুসের জন্য যেটা বলা হয়ে থাকে যে সাধারণত যেসব কাশি সহজে সারছে না, অনেক দিন যাবত হয়ে যাচ্ছে, হঠাৎ করে কাশিতে রক্ত চলে মানে আসছে, অনেকদিন মানে কতদিন, মনে এক করেন মাস, 2 মাস? 2-3 মাস যাবত কাশিটা কাশি আছে। সেরে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শরীরে জ্বর থাকছে ওই একই সাথে? একই সাথে, আচ্ছা। মাঝে মাঝে জ্বর ছেড়ে যায় আবার আসে, দুর্বল হয়ে যাচ্ছেন, শরীরের ওজন কমে যাচ্ছে, আবার হঠাৎ করে কাশির সাথে রক্ত চলে আসছে, এরকম যে একটি অবস্থান যদি হয়, মানে এই যে যেগুলো বললেন উপসর্গ সবগুলো যদি একই সাথে বা যদি গ্রাজুয়ালি এটা হয়, একটা পর প্রথমত একটা রক্ত শুরু হয় এবং দেখা মানে যাবে একটা সময় দেখা যায় সবগুলোই থাকে। হ্যাঁ, এবং নেক ফুলে যাচ্ছে, ঘাড় ফুলে যাচ্ছে, তখন শ্বাসকষ্ট হচ্ছে, অনতিবিলম্বে ওনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আরো একজন দর্শক লাইনে আছেন। হ্যালো, হ্যালো, জি বলুন, কে বলছেন প্লিজ? আমি পেনি থেকে বলছিলাম, পেনি ফুলগাড়ি থেকে। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। জি, ও ডাক্তার সাহেব কাছে যাচ্ছিলাম, উনি যে ফুসফুসে ক্যান্সার করতে চাচ্ছিলেন, এটা আমরা কিভাবে বুঝবো যে ফুসফুসে ক্যান্সার হচ্ছে বা এটার ধারণাটা জি হ্যাঁ, একটু আগে তো এটা আপনি শুনলেন, এই মাত্রই সে সম্পর্কে বলা হয়েছে যে হ্যাঁ, তারপরে আমরা ওনাকে আমরা আরেকটু আশ্বস্ত করছি, সেটা হচ্ছে যে তখন যদি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার ওনাকে কিছু ইনভেস্টিগেশন করাবেন অবশ্যই। আমরা সেটা ওই স্পুটাম সাইটোলজি করতে পারি, বুকের পরীক্ষা করে, এক্সরে করে, মানে কফ পরীক্ষা করে, কফ কারণ একই ধরনের উপসর্গ কিন্তু আমরা যক্ষাতেও দেখি অনেক সময় যক্ষার সাথে অনেকটা মিলে যায়। ঠিক বলেছেন। তো কাজে ওখান থেকে যদি যক্ষার জীবাণু পাওয়া যায় তাহলে তো জানাই গেল সেটা আসলে খারাপ কিছু না। তারপরে আমরা ওখানে যদি একটা বুকের এক্সরে অনেক অবশ্যই করা যেতে পারে, ব্রঙ্কোস্কোপি করা যেতে পারে, পেট স্ক্যান করা যেতে পারে, সবকিছু করে যখন একটা ডায়াগনোসিস এসে যাবে তখনই চিকিৎসাটা শুরু। সেটা মানে খুব কঠিন কিছু না, কিন্তু সিম্পলি একটা এক্সরে, বুকের এক্সরে করলে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়, আরো কিছু পরীক্ষা, এবং যদি খুব আর্লিয়ার স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু সার্জারি একটা অপশনস, ভালো অপশনস রয়ে গেছে এখানে। তো আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যদি ডায়াগনোসিসটা করা যায় সেটাই ভালো। আবারও এই পরিপ্রেক্ষিতে বলি, আনফরচুনেটলি যদিও নন স্মল সেল লাং কার্সিনোমা নোড নেগেটিভ ডিজিজের ক্ষেত্রে, মানে যেখানে লেস দ্যান 7 সেন্টিমিটার সাইজের প্রাইমারি এবং কোনো মিডিয়াসিনাল নোডস নেই, সেই পরিস্থিতিতে পেশেন্ট পাওয়া গেলে তার সার্জিক্যাল একটা অপশন আছে, সেখানে লোবেক্টমি বা নিউমোনেক্টমি করে পেশেন্টের চিকিৎসা শুরু করা যায়। এটা লাং ক্যান্সারের ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ, লাংয়ের ক্ষেত্রে কিন্তু আনফরচুনেটলি আমরা 5% পেশেন্ট বোধহয় অপারেটিভ স্টেজে পাই না। আচ্ছা, তার মানে হচ্ছে যে সচেতনতা একটা বড় বিষয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি সচেতন হই এবং প্রথম থেকেই সচেতন হয়ে ডাক্তারের পরামর্শে সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন একটা বুকের এক্সরে যদি করি, তাহলে কিন্তু ফুসফুসের ক্যান্সার বা যক্ষা হলো কিনা সেটা কিন্তু প্রাথমিক অবস্থা আমরা জানতে পারবো। তারপরে যদি পরবর্তী চিকিৎসার জন্য আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করি তাহলে সেই রোগের গতিবিধি সম্পর্কে জানতে পারবো এবং চিকিৎসাটা অনেক সহজ হবে। ডাক্তার ওয়ান বসু বলছিলেন যে অনেকেরই অপারেশন করে যে চিকিৎসা নিরাময় করার যে অবস্থা সেটাও থাকে না, এমন অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তো ক্যান্সারের, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় আসলে মূল মানে চিকিৎসাটা কি, মানে রেডিওথেরাপি, কেমোথেরাপি আর সার্জারি, মানে কোনটা আসলে প্রধান? এটা স্টেজের উপর নির্ভর করে। ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার মূলত দুভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার, একটা নন স্মল সেল টাইপ। তো স্মল সেলের চিকিৎসাটা পরে আসি, নন স্মল সেলটাই আমরা বেশি কমনলি পেয়ে থাকি। ইনফ্যাক্ট 80%ই নন স্মল সেল, 20% স্মল সেল লাং কার্সিনোমা। নন স্মল সেলেরও মধ্যে যদি আমরা স্টেজের দিক থেকে দেখি, এটা হলো একটা ধরন আর কি, আপনি যেটা বললেন যে হ্যাঁ, দুইটা ধরন আর কি মূলত। তো নন স্মল সেল টাইপ যেটা প্রায় 4/5 মানে 80%ই নন স্মল সেলই হয়ে থাকে। তাদের ক্ষেত্রে আমরা দেখি যে যাদের ক্ষেত্রে টিউমারের আয়তন 7 সেন্টিমিটার থেকে কম এবং যাদের ক্ষেত্রে লিম্ফ গ্রন্থির ভিতরে ডিজিজ ছড়িয়ে যায়নি, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অপারেশন দিয়ে চিকিৎসা শুরু করা যেতে পারে। সাধারণত অপারেশনের পরে এই পেশেন্টদের রেডিওথেরাপি এবং কেমোথেরাপিরও প্রয়োজন পড়ে থাকে। আর যদি এর থেকে বেশি ডিজিজ হয়, অর্থাৎ যদি কারো লিম্ফ গ্রন্থির ভিতরে ডিজিজ পজিটিভ থাকে, হ্যাঁ, অথবা যদি টিউমারের আয়তন এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে, এবং যদি কিউরেটিভ স্টেজের মধ্যে থাকে, মানে পটেনশিয়ালি কিউরেটিভ পেশেন্ট থাকেন যাদের আমরা সম্পূর্ণ নিরাময় করার উদ্দেশ্যে চিকিৎসা আরম্ভ করি, তাদের ক্ষেত্রে রেডিওথেরাপিটাই মূল চিকিৎসা এবং তার সাথে কেমোথেরাপি অ্যাড করার প্রয়োজন পড়ে কনকমিটেন্ট হিসেবে। কোনো ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে টিউমারের বাল্ক কিছুটা কমিয়ে এনে পরে রেডিওথেরাপিরও প্রয়োজন আছে। আর কিছু পেশেন্ট থাকেন যাদের আনফরচুনেটলি বুকে পানি জমা হয়ে যায় বা যাদের ইনকিউরেটিভ স্টেজ বা মেটাস্টেটিক ডিজিজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে ডিজিজটাকে কিছুটা কন্ট্রোল করে তাদের আয়ু বাড়ানো, রোগের লক্ষণগুলি মাত্রা কমিয়ে আনা। তো আপনি প্রথম থেকে একটা কথা কিন্তু বলছিলেন যে প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করা যায় তাহলে সেটা সহজ হয় চিকিৎসাটা, মানে এই সহজটা মানে কি যে
কত পার্সেন্ট প্রাথমিক অবস্থা আসলে নিরাময় হতে পারে, সম্পূর্ণ নিরাময়ের সুযোগ কতটুকু? লাং ম্যালিগন্যান্সি ইজ আ ভেরি অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি আনফরচুনেটলি। মানে যাদের ক্ষেত্রে সার্জারি ফলোড বাই রেডিওকেমোথেরাপিও করা সম্ভব হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল সার্ভাইভাল ফিগারটা 50 থেকে 60% মধ্যে ভ্যারি করে। তাও তো অনেক বেশি আমার মনে হয় যে T1 T2 N0 এর ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তাও কিন্তু কম্প্রিহেন্সিভলি যদি আপনি লাং ক্যান্সার দেখেন, যেহেতু মাত্র 5% পেশেন্টই সার্জিক্যাল স্টেজে প্রেজেন্ট করেন, ওভারঅল সার্ভাইভাল ফিগারটা কিন্তু 10% এর কাছাকাছি হোভার করে। এবং এখানে ওভারঅল সার্ভাইভাল বলতে আমরা 5 ইয়ার সার্ভাইভাল 10 ভাগের বেশি বাঁচানো সম্ভব হয়। অ্যাবসলিউটলি। আচ্ছা ডাক্তার দবির, আমাদের হাতে সময় নেই, খুব সংক্ষেপে বলবেন যে আপনারা যেহেতু বিশ্বমানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের রোগীরা এইসব ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই বাইরে চলে যায়। এখন এখানে আমার মনে হয় যে আস্থার একটা সংকট আছে, এখানে আমাদের রোগীদের সাথে যে সম্পর্ক সেখানে একটা সংকট আছে। তো আপনারা সেই চেষ্টাটা কিভাবে করছেন এবং কতটুকু সফল হচ্ছেন বা ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি? খুবই সংক্ষেপে। খুব সুন্দর প্রশ্ন। আমি শুধু এটুকুনি বলতে চাই যে ইউনাইটেড হসপিটালে আমরা একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চালু করেছি, স্পেশালি ক্যান্সার চিকিৎসার জন্য। আমরা বিভিন্ন পর্যায়ে, আমরা প্রথম কার্ডিওলজিতে শুরু করেছিলাম, এখন ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের এখানে যে রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল টিম এবং হিস্টোপ্যাথোলজিস্ট, আমাদের সবাই মিলে সমন্বিত ভাবে একটা ক্যান্সার ট্রিটমেন্ট প্ল্যান করা হচ্ছে। এবং আমি আশার কথা এটাই শুধু বলবো যে আমাদের দেশ থেকে যারা বিদেশ যাচ্ছেন, অর্থাৎ পাশের দেশ ভারতে যাচ্ছেন, ব্যাংকক, সিঙ্গাপুরে যাচ্ছেন, ওনারা কিন্তু ফিরে এসে আমাদের চিকিৎসা নিচ্ছেন। আশার কথা আমরা চাইবো যে আপনার কথা দিয়ে আমি শেষ করি। ডাক্তার অয়ন বসু আপনাকে ধন্যবাদ এবং ডাক্তার দবির আপনাকে ধন্যবাদ। আপনার কথা দিয়ে শেষ করি এভাবে যে আসলে আমার মনে হয় যে ওখান থেকে এসে চিকিৎসা না করে আমার মনে হয় যে শুরুতেই আমাদের দেশে চিকিৎসা করবেন। আমার মনে হয় যে আমাদের যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে তারা আমাদের রোগীর আস্থা অর্জন করবেন এবং একটা ভালো চিকিৎসা দিবেন এবং রোগীদেরকে বুঝিয়ে বলবেন প্রত্যেকটা রোগের যে আলটিমেট যে ফেটটা, রোগীর যে আলটিমেট রোগীর যে চিকিৎসা হওয়ার পরে কত ভাগের সফলতার হারগুলো যদি রোগীদেরকে বুঝিয়ে বলেন, এবং ক্যান্সারের মতো চিকিৎসা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার অবশ্য বলছিলেন যে ক্যান্সারের সব ধরনের চিকিৎসা সহযোগিতা দেওয়ার পরেও 10% রোগী বেঁচে থাকার সম্ভাবনা থাকে, আবার অনেক ক্ষেত্রে যদি এটা আগে থেকে হয় তাহলে এটা আরো বেশি হয়। তো আমরা চাইবো যে দর্শকদেরও সহযোগিতা চাইবো যারা রোগী আছেন, যে আপনারাও সচেতন হয়ে যদি সঠিক সময় চিকিৎসা নেন তাহলে আমার মনে হয় যে আমরা সবাই সুস্থ জীবন যাপন করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।